এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজনে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহিন টুম্পা। দর্শক, আপনারা জানেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনের সংঘাত সহিংসতায় বিপর্যস্ত আমাদের অর্থনীতি। সহিংসতা এবং আগুন সন্ত্রাসে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার, পাশাপাশি দোকানপাট বন্ধ থাকায় লোকসানে পড়েছে ব্যবসায়ীরা, ইন্টারনেট না থাকায় ব্যাহত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য, ক্রেতা হারাচ্ছে রপ্তানি শিল্প। এমন একটা অস্থির সময় পার করছে আমাদের অর্থনীতি। এসব বিষয়ে আজ আমরা আমাদের অনুষ্ঠানে কথা বলার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র স্টাফ রিপোর্টার দ্য ডেইলি স্টার এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি রেফায়েতুল্লাহ মৃধা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতেই যদি বলতে চাই, সরকারি প্রতিষ্ঠানে যেসব সহিংসতা আমরা দেখেছি, এতে বলা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা না গেলেও কয়েকশো কোটি টাকার কথা বলা হচ্ছে। এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটা প্রাথমিক হিসাব যদি আমি বলি, সেক্ষেত্রে তারা বলছে 205 কোটি টাকার একটা প্রাথমিক হিসাবের কথা বলছে। কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে ডাকার জন্য। যেই চলমান আন্দোলন বলি বা যেটাই বলি, সেটা হচ্ছে এটার ফাইনালি কিন্তু ইম্প্যাক্টটা পড়বে ইকোনমিতে। সেটা হয়তো অ্যাসেসমেন্ট হচ্ছে, বিভিন্ন সংস্থা করছে। আপনি বললেন যে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন 205 কোটি টাকার ক্ষতি হয়েছে। এটা হলো তার ডাইরেক্ট লস। ইনডাইরেক্ট লস অনেক বেশি। এটা তো শুধু ঢাকায় সীমাবদ্ধ না, ঢাকার বাইরে বিভিন্ন ডিভিশনে, বিভিন্ন জেলায় এটা ক্ষয়ক্ষতি আরও অনেক বেশি হবে। ডাইরেক্ট লস বিভিন্ন সংস্থা এখন প্রকাশ করা শুরু করেছে, যেটা আপনি বললেন যে নর্থ সিটি কর্পোরেশন, তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু যে লসগুলি হবে আস্তে আস্তে দেখবেন যে এটা যখন ক্ষতির পরিমাণটা আরও অনেক বেশি, আমরা সরাসরি যা দেখছি তার থেকে আরও অনেক বেশি ক্ষতির পরিমাণ। এটা মানে অ্যাসেসমেন্ট, যেমন ফর এক্সাম্পল যদি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা মেট্রো রেল, যেটা এইটার যে কি পরিমাণ ক্ষতি মানুষের, যে মেট্রো তো অনেক এক্সপেন্সিভ একটা প্রজেক্ট, সেইখানেও তো ভাঙচুর হয়েছে, সেটারও অনেক ক্ষতির পরিমাণটা অনেক বেশি। যেটা বলা হচ্ছে সেটা খুবই সামান্য, এটা আস্তে আস্তে হয়তো নিরূপণ করা হবে ক্ষতির পরিমাণটা, তো এটা আরও অনেক বেশি হবে। তারপরে হচ্ছে বিভিন্ন যে গাড়ি পোড়ানো হয়েছে, অসংখ্য গাড়ি পোড়ানো হয়েছে। আমরা যেটা শুনেছি, যেমন মহাখালীতে অনেক গাড়ি পোড়ানো হয়েছে, তারপরে সায়েন্স ল্যাবের অনেক গাড়ি পোড়ানো হয়েছে। এগুলি সরকারি গাড়ি ছিল, এগুলি পোড়ানো হয়েছে। সেই সাথে স্থাপনায় আগুন লাগানো হয়েছে। এইগুলির লসের পরিমাণ অনেক অনেক বেশি। আমরা যা দেখছি তা খুবই সামান্য, আর এটা যখন অ্যাসেসমেন্ট করা হবে এটার পরিমাণ আরও অনেক বেশি হবে। সেই সাথে দীর্ঘমেয়াদী কোনো প্রভাব পড়তে পারে? দীর্ঘমেয়াদী প্রভাব যেটা পড়বে, যে এখন তো যদি নর্মালসি রিস্টোর হয়, সেইটা আমরা সবাই আশা করছি। দীর্ঘমেয়াদী বলতে ধরেন যে যদি এইসবগুলো রানিং না করতে পারে, ডেফিনেটলি এটা দীর্ঘমেয়াদী প্রভাব তো পড়বেই। আর বাংলাদেশের ইকোনমি কিন্তু আপনি ধরেন যে কোভিডের পর থেকে একটু 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 করে স্ট্রাগল করে করে ইমপ্রুভ করছিল, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছিল। তারপর তো আসলো ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরেও কিন্তু একটু একটু করে চেষ্টা করছিল এক্সপোর্ট ইম্পোর্ট, তারপরে লোকাল ইকোনমি, এই ইকোনমিক অ্যাক্টিভিটিসকে চাঙ্গা রাখা। বাট এই যে এখন যেটা আসছে, এটা অল অন এ সাডেন। আমরা কেউই প্রস্তুত ছিলাম না এত বড় ঘটনা ঘটবে, এটা আমরা কেউই জানতাম না। বাট এটা হয়ে গেছে। এখন এটা থেকে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করাটা কিন্তু আরও অনেক সময় লাগবে। ফর এক্সাম্পল, আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, যেটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, সেটা তো এখনো পুরোপুরি রিস্টোর হচ্ছে না। ব্যাংক থেকে মানুষ টাকা তুলতে পারতেছে, এটিএম বুথ থেকে টাকা তুলতে পারতেছে, যদিও এখন কিছু কিছু ইমপ্রুভ হচ্ছে। কিছু কিছু ব্যাংক এখন বলতেছে যে হ্যাঁ, তাদের এটিএম চালু আছে, কিন্তু এটা তো পুরোপুরি সিস্টেমটা চালু হতে অনেক সময় লাগবে। মোবাইলে এই যে বিকাশ, নগদ, রকেট, এইগুলো থেকে তো মানুষ যে ট্রানজ্যাকশন, ব্যাংক বন্ধ থাকলে যে সব খাতে আসলে মানুষ সুবিধাটা পাবে সেটা বন্ধ রয়েছে। সেটার হিসেব কিন্তু আরো অনেক বেশি ফাইন্যান্সিয়াল লসটা। আমরা তো আসলে ডিজিটালের পথে অনেক দূর এগিয়ে গিয়েছিলাম, সেক্ষেত্রে এটা একটা বিশাল বাধা বলা যায়। আচ্ছা, আমরা যদি একটু পোশাক খাতের ক্ষতি নিয়ে একটু কথা বলি, বলা হচ্ছে যে বিজিএমইএ বলছে প্রতিদিন 1600 কোটি টাকা ক্ষতি হচ্ছে। পোশাক খাতে যেটা হচ্ছে, আপনি একটু আগেই যেটা বললেন যে আমরা কিন্তু ক্যাশলেস
ট্রানজ্যাকশনের দিকে যাচ্ছিলাম এবং অনেকটা এগিয়ে গিয়েছিলাম, যেটার প্রভাব এখন আমরা ফিল করছি। পোশাক খাতে কিন্তু সিমিলার ঘটনা। আপনার এখনকার সময়ে আপনার বিজনেস হচ্ছে অনলাইনে। আপনার প্রত্যেকটা মুহূর্তে বায়ারদের সাথে তাদের কমিউনিকেশন করা, ফর এক্সাম্পল ইন্সপেকশন রিপোর্ট পাঠানো, ইন্সপেকশনের ইনস্ট্রাকশন রিসিভ করা, সেই অনুযায়ী তারা অর্ডার প্লেস করবে বা অর্ডার নেবে, কোয়ালিটি চেক, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রত্যেকটা বিষয় কিন্তু এখন সব অনলাইনে হচ্ছে। এই যে পোশাক শিল্পের তারা যে কথাটা বলছে, তারা একটা হিসেব করছে যে প্রতি মাসে যদি $4 বিলিয়ন এক্সপোর্ট হয় বাংলাদেশের প্রতি মাসে, ধরেন যে $4 বিলিয়ন, তাহলে ওই হিসেবে প্রতিদিন আমার এক্সপোর্ট হচ্ছে $116 মিলিয়ন। তো $116 মিলিয়ন যদি টাকায় কনভার্ট করেন তাহলে 1600 কোটি টাকা হচ্ছে। এটা হলো তাদের ডাইরেক্ট লস। আর ইনডাইরেক্ট লস কিন্তু আরো অনেক বেশি। ইনডাইরেক্ট লসের মধ্যে হচ্ছে ধরেন যে যদি ফ্যাক্টরিতে প্রোডাকশন না হতে পারে, যদি শিপমেন্ট না করতে পারে, তাহলে সেগুলো এয়ার শিপমেন্ট করতে হবে, হুইচ ইজ ভেরি এক্সপেন্সিভ। এয়ার শিপমেন্ট এবং নর্মাল সিও এর যে শিপমেন্ট, সেটার মধ্যে আমি আপনাকে ছোট্ট একটা পার্থক্য বলি। আপনি যদি চিটাগং পোর্ট থেকে ইউরোপের কোনো দেশে 1 কেজি গার্মেন্ট পাঠান, সেটা হলো 20 সেন্টেরও নিচে পড়বে যদি জাহাজে করে পাঠান, আরও অথবা 10 সেন্টের মতো পড়বে 1 কেজিতে। কিন্তু এই একই মাল যদি আপনি এয়ার শিপমেন্ট করেন ইউরোপের কোনো ডেস্টিনেশনে পাঠান, $4 পার কেজি। খরচ সেক্ষেত্রে অনেক বেড়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে। এটা হলো ফিউচার, ভেরি নিয়ার ফিউচার যে লস সেটা হবে। তারপরে অর্ডার ক্যান্সেলেশন আছে, ডিসকাউন্ট আছে, এইগুলি সবই কিন্তু বড় ধরনের একটা ইম্প্যাক্ট এই গার্মেন্ট সেক্টরে পড়বে। আর আরও বড় যে ইম্প্যাক্টটা সেটা হচ্ছে, যদি কোনো ফ্যাক্টরি বা গার্মেন্ট ইউনিট তার নর্মাল প্রোডাক্টিভিটি কন্টিনিউ না করতে পারে, তার তো ব্যাংক লোন আছে, সে হয়তো বলবে যে না, আমি একটা ইউনিট বন্ধ করে দেব, অথবা আমার এত লস দিয়ে চালাতে পারবো না এই মুহূর্তে, আমার একটু ট্রাবলে আছে, হতে পারে, বিজনেসে তো কোনো বলা যায় না। তখন এই ইম্প্যাক্টটা কিন্তু শ্রমিকদের উপরেও পড়তে পারে। আমি বলছি না পড়বে, বাট যদি লং টাইম কন্টিনিউ করে তাহলে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। সেই ক্ষেত্রে বায়ার হারানোর তো একটা বিরাট সম্ভাবনা আছে। কারণ বায়াররা সবসময় বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে অলওয়েজ তারা পুট প্রেশার বাংলাদেশের উপরে, বায়ার যারা সাপ্লাই তাদের উপর প্রেশার রাখে যে তোমরা কম দামে বিক্রি করো, কম দামে বিক্রি করে এবং প্রফিট কম হয়। এই ক্ষেত্রে সেটা যেটা হবে যে আরেকটা এক্সকিউজ, যে তোমরা সময় মতো মাল শিপমেন্ট করতে পারো না, সো আমি অন্য জায়গায় চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, তারা সেক্ষেত্রে সময় কম দেয়, সেক্ষেত্রে আমরা বিদেশি ক্রেতা হারানোর একটা সম্ভাবনা, আশঙ্কা আসলে তৈরি হয়েছে। আরেকটা কথা যদি বলতে চাই, নৈরাজ্যকর এবং এই সহিংস পরিস্থিতিতে ব্যবসায়ীরা যেটা বলছেন, সেদিন যে মতবিনিময় সভা ছিল সেখানে বলেছেন যে সীমিত আকারে হলেও তারা আসলে ইন্টারনেটটা চান, এবং ম্যানুয়ালি যে যদি করা হয় তারপরও তারা আসলে সেটা চাইছেন, এবং সেক্ষেত্রে অনেক ব্যবসায়ী এবার বলছেন ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তারা। এই পরিস্থিতিতে আসলে ধৈর্য ধরাই কি মনে হয় যে, যেটা আমি বললাম একটু আগে, যে বিজনেস হচ্ছে এখন অনলাইন, আপনি যত ফাস্ট তত আপনার বিজনেস। অনলাইনে আপনি যত ফাস্ট ডেলিভারি দিতে পারবেন, যত ফাস্ট কমিউনিকেশন করতে পারবেন, আপনার তত বিজনেস হবে। কারণ ইন্টারন্যাশনালি গ্লোবাল সাপ্লাই চেইনে ফায়ার্স কম্পিটিশন, আপনার কম্পিটিশনে পিছিয়ে পড়বেন মানে হচ্ছে আপনি অনেক পিছিয়ে পড়বেন। সো যদি ব্রডব্যান্ড চালু করে, যেটা ব্যবসায়ীরা বলছেন গত 2-3 দিন যাবত, ফুল ইন্টারনেট চালু না হলেও যাতে ওনাদের ব্রডব্যান্ডটা চালু করে হয়। এবং এটা গতকালকে আমার সাথে একজনের কথা হয়েছে যে ইন্টারন্যাশনাল যে রিটেইলার্স আছে এখানে, ওনারাও বলছেন যে আমাদেরকে অন্তত ব্রডব্যান্ড সার্ভিসটা চালু করা হোক, আমরা যাতে রেগুলার কমিউনিকেশনটা করতে পারি। এবং এখন যেটা দেখা যায় যে অনেক ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণই আসলে ডিজিটাল, আই মিন ই সেবা যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলো একেবারেই বন্ধ, সেটা একটা অবশ্যই আশঙ্কার কথা। আমরা আবারও আলোচনায় আসব। দর্শক, কথা বলছি আজ অস্থিরতা অর্থনীতি, এই বিষয় নিয়ে বিরতির পর ফিরব।
বিরতির পর আবারও আমন্ত্রণ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টের আমাদের আজকের আয়োজনে। দর্শক, আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র স্টাফ রিপোর্টার দ্য ডেইলি স্টার রেফায়েতুল্লাহ মির্ধাব। আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বিরতিতে যাবার আগে কথা বলছিলাম ই সেবা বা যেগুলো আসলে অনলাইন ভিত্তিক সেবা প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তাদের ক্ষতি আসলে এইসব নিয়ে কি বলবেন? বাংলাদেশের যদি ওভারঅল ফাইন্যান্সিয়াল সিস্টেমটা দেখেন, এইটার অনেক পার্সেন্টেজ এখন অনলাইন ভিত্তিক ই সেবা যেটা বললেন। আপনাকে ছোট্ট উদাহরণ দিয়েই বলি যে ফর এক্সাম্পল এখন ফুড পান্ডা, যারা হলো আপনি অনলাইনে ডেলিভারি দিলেন, হ্যাঁ, অনলাইনে ডেলিভারি দেওয়ার অনলাইনে অর্ডার করলেন, অনলাইনে আপনাকে এখন দেখা গেলো যে আপনি অনলাইনে অর্ডার করতে পারছেন। তো যখন অর্ডার করবেন তখন তো সে একটা হোটেল থেকে সেইটা খাবারটা কিনে নিয়ে আপনাকে পৌঁছে দেবে। সো এই ছোট্ট সাপ্লাই চেনের মধ্যে দেখেন আপনি অর্ডার করতে পারছেন না, সেও এটার বেনিফিট পাচ্ছে না, আপনিও পাচ্ছেন না, যেই হোটেলে অর্ডার করতো সেই হোটেলও কিন্তু এটার বেনিফিট পাচ্ছে না। এবং যেই হোটেল যেই চালাচ্ছেন সেই হোটেলের যেই ক্যাটারিং সার্ভিস সেইখানেও কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। তো এইটা হলো আপনার যে ই সার্ভিস যেটা বলেন বা অনলাইন সার্ভিস যেটা বলেন, পুরাটাই হলো ডিসরাপ্টেড হয়ে গেছে। এখন এইটা যদি আপনি কোনো কোয়ান্টিফাই করতে চান, ইট ইজ ইম্পসিবল। এটা অনলি ইউ ক্যান ফিল যে কি পরিমাণ লস হয়েছে এবং কি পরিমাণ ক্ষতি হচ্ছে, সেটা টাকার হিসেবে হাজার হাজার কোটি টাকা হয়তো ছাড়িয়ে যাবে। জি, শ্রমজীবী মানুষের কথা বলছিলেন। আমরা দেখি আসলে জানি যে অর্থনীতির চাকা ঘুরতে থাকা আসলে ঘোরার পূর্ব শর্ত হলো শ্রমজীবী মানুষের হাত ঘুরতে হবে। অর্থনীতি আমাদের স্থবির হয়ে পড়েছে এই মুহূর্তে, আসলে সেরকম একটা আশঙ্কা আমরা করছি। সেক্ষেত্রে শ্রমজীবী মানুষের যে ক্ষতি হচ্ছে এটার আসলে কি হবে সামনে, আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? যে কোনো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিস ডিসরাপশনের আলটিমেট সাফারার কিন্তু শ্রমিকরা। আপনি আজকে হরতাল ডাকেন, হরতালের মধ্যে দেখবেন যে সাফারার হচ্ছে ফাইনালি শ্রমিকরা। এই আন্দোলনের যে এখন কারফিউ চলছে অথবা যে অর্থনীতি যেভাবে কার্যক্রম স্থবির হয়ে গেছে, এটার সাফারার কিন্তু শ্রমিকরা। আপনি যদি দেখেন যে যেটা আমি বললাম যে শ্রমিক বলতে শুধু গার্মেন্টের শ্রমিক মিন করছি না, এই যে যারা ডেলিভারি সার্ভিসে আছে তারাও কিন্তু এক ধরনের শ্রমিক। তারা কোথায়? তাদের তো ডেইলি অ্যাক্টিভিটিস না থাকলে বিশাল পরিমাণ আসলে গণপরিবহন শ্রমিক রয়েছে, গণপরিবহন বন্ধ থাকাতে তারাও মানে অলমোস্ট বেকারের মতো জীবন কাটছে। কারণ তাদের পেমেন্টটা কিন্তু ডেইলি বেসিস। সার্ভিস আছে, চাকরি আছে, কাজ আছে, পেমেন্ট আছে। সার্ভিস নাই, চাকরি নাই, পেমেন্ট নাই, ডেইলি বেসিসে। তো এইটা একটা। আরেকটা দেখবেন যে যারা ডেইলি লেবারার, যারা ফর এক্সাম্পল যে কনস্ট্রাকশনের কাজ করে বা পেইন্টিংয়ের কাজ করে, তারা কিন্তু আপনার বসে আছে, তাদের কোনো মানে অনেকে কর্মক্ষেত্রে যাইতে পারছে না বা যাচ্ছে না। আর বড় ম্যাসিভ স্কেলে যদি চিন্তা করেন, যেমন আমাদের দেশে যে গার্মেন্ট সেক্টর আছে, গার্মেন্ট সেক্টরে তো শ্রমিকরা যদি বেশি দিন কাজে না যেতে পারে তাহলে কিন্তু তাদের ওয়ার্ক অর্ডার যদি শিফটেড হয়ে যায় অন্য জায়গায়, তাহলে তো তারা একটু বিপদের মধ্যেই পড়বে আর কি। সো এই ধরনের লং টাইম কনসিকুয়েন্সটা শ্রমিকদের উপরে আরো বেশি পড়ার সম্ভাবনা থাকে আর কি। আসলে এরকম একটা পরিস্থিতি চলছে, কি মানে হতে পারে যে আমরা যদি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক একটা সমস্যার মধ্যে পড়ছি বা পড়তে যাচ্ছি, এরকম যদি হতে পারে, সেক্ষেত্রে এর থেকে উত্তরণের আসলে কি উপায় হতে পারে, আপনার কি মনে হয়? আমি প্রথমে যেটা বললাম যে বাংলাদেশের অর্থনীতি যেটা, সেটা হচ্ছে স্ট্রাগলিং ফ্রম রিকভারি ফ্রম দ্য যেটা বললাম যে কোভিড-19, তারপরে হচ্ছে ইউক্রেন রাশিয়া ওয়ার, তারপরে হলো গাজা, এটারও একটা ইম্প্যাক্ট আছে। তারপরে হচ্ছে যে হাই ইনফ্লেশন, বাংলাদেশের সারা পৃথিবীতে আপনার ইনফ্লেশনের পার্সেন্টেজটা কিন্তু কমিয়ে এনেছে। বাংলাদেশ কিন্তু সেখানে স্ট্রাগল করতেছিল, যে বলছিল যে আমরা বিভিন্ন ধরনের মানিটারি পলিসি, তারপরে ফিসক্যাল পলিসি দিয়ে এটাকে কমিয়ে নিয়ে আসবো। একটা প্রসেস ছিল, শুরু হয়েছিল। কিন্তু এখন যেই পরিস্থিতিটা, এইটা আমাদের যে অর্থনৈতিক যে রিকভারি, যেটা অর্থনীতি পুনরুদ্ধার, যেটা অর্থনীতি বলতে আমি মিন করতেছি শুধু ইনফ্লেশন কমানো না, এই হোল ইকোনমিক অ্যাক্টিভিটিস, যে একেবারে ট্রান্সপোর্ট থেকে শুরু করে তারপরে হচ্ছে ফ্যাক্টরির প্রোডাক্টিভিটি, এক্সপোর্ট, ইম্পোর্ট, এভরিথিং, প্রত্যেকটা চেইনের মধ্যে কিন্তু ইকোনমি লুকিয়ে থাকে।
অর্থনৈতিক কার্যক্রম আছে, সেটা যদি নর্মালসি রিস্টোর না হওয়া পর্যন্ত এই ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিসটাও নর্মাল হবে না। এবং যদি নর্মাল না হয়, কোনো না কোনো সেগমেন্টে, কোনো না কোনো জায়গায় একটা বিরাট অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই এখনকার যে পরিস্থিতি, এটা যত দ্রুত রিকভারি হবে, যত দ্রুত নর্মালসি ফিরে আসবে, যত দ্রুত স্বাভাবিক হবে, তত দ্রুত আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসটা চলমান থাকবে। আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিয়েই বলি। ফর এক্সাম্পল, যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এটা বাংলাদেশের ইকোনমিক লাইফলাইন বলা হয়। সেখানে একটা সাধারণ হিসেব হচ্ছে আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের 90%, মোর দেন 90% এইটা দিয়ে যাতায়াত করা হয়। কিন্তু সেখানে তো এখন অনেক বন্ধ রয়েছে। জি, আমাদের প্রায় 56 লাখ মাঝারি এবং ছোটখাটো দোকান রয়েছে। সেটা একটা আসলে আমরা খবরে দেখছিলাম, এই দোকানগুলো বন্ধ রয়েছে। এইটা দোকানের হিসেব, 56 লক্ষ আপনি যেটা বলেন, কিন্তু ইকোনমিক সেন্সাস যেটা হয়েছে প্রায় 1 কোটির উপরে হবে আমাদের মাইক্রো স্মল কটেজ, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। তো এইটার সাথে যদি আপনি ডাইরেক্টলি একজন করেও ধরেন তাহলে 1 কোটি লোক, আর ইনডাইরেক্টলি যদি ধরেন তাহলে এটার সাথে জড়িত অন্তত 5 কোটি 6 কোটি লোক এটার সাথে জড়িত, ছোট বড় মাঝারি শিল্পের মধ্যে। তো এইখানে প্রত্যেক দিন যদি ইকোনমিক অ্যাক্টিভিটিস না হয়, তাদের ডেইলি যদি তাদের প্রোডাক্টিভিটি না থাকে, তাহলে কিন্তু তারা প্রতিদিন লস করতে থাকবে এবং তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ইজ ভেরি লো। তারা ওই বড় ধরনের শক অ্যাবজর্ব করতে পারতেছে না। যেই কারণে একসময় দেখবেন যে যদি লং টাইম এটা কন্টিনিউ করে, প্রোডাক্টিভিটি লস করে, তাহলে এটা আস্তে 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 বিজনেস থেকে সরে যেতে বাধ্য হবে। মানে সরকার কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েও কিন্তু যেটাগুলো মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, সেগুলোকে উপরে তোলার চেষ্টা করতেছিল। কিন্তু এই ধরনের সিচুয়েশন তৈরি থাকলে এরা বড় ধরনের হুমকির সম্মুখীন হবে। সবশেষে জনসাধারণই আসলে সেটার ভুক্তভোগী হয়। আরেকটি কথা এর আগে বলছিলেন আপনি, ইন্টারনেট বন্ধের কথা বলছিলাম, ব্যাংকিং বন্ধ রয়েছে। ব্যাংক বন্ধ থাকলে সাধারণত আমরা দেখা যাচ্ছে যে মোবাইল ব্যাংকিংটা আমরা ব্যবহার করি। একেবারে তৃণমূল পর্যায়ের মানুষ মোবাইল ব্যাংকিং এর উপরে এখন অনেকটা নির্ভরশীল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ বাজার করতে যাচ্ছে, সেক্ষেত্রে সে টাকা তুলতে পারছে না। সেক্ষেত্রে আসলে কতটা ভুক্তভোগী হচ্ছে মানুষ? এইটা খুবই আমরা যেটা বলছিলাম যে আমরা ক্যাশলেস সোসাইটিতে যাচ্ছি বাংলাদেশ, এবং ক্যাশলেসের দিকে বাংলাদেশ অনেকটা এগিয়েছে। সামান্য যদি আপনি ফুড পান্ডা অর্ডার দেন, তাহলে আপনি বিকাশে পে করছেন অথবা নগদে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে পে করছেন। এটা কিন্তু কয়েক বছর আগে এটা সম্ভব ছিল না, কিন্তু এখন এটা অনেকের কাছে এটা হয়েছে। এখনকার সময় যেটা হয়েছে, যেহেতু ইন্টারনেট সার্ভিস বন্ধ, ব্রডব্যান্ড বন্ধ, সেখানে দেখা গেছে আপনার টাকা আছে ব্যাংকে, আপনার এটিএমে গিয়ে টাকা পাচ্ছেন না। তারপরে আরেকটা হলো মানে ক্যাশের যে ক্রাইসিসটা, সেটা অনেকে ফেস করতেছে। যেহেতু কারণ এখন তো হলো কার্ড দিয়ে আপনি টাকা তুলতে হয়, আপনার ব্যাংকে গিয়ে লাইন দিয়ে দাঁড়ায় থাকতে হয় না। যেখানে এটিএমে যেহেতু নেট সার্ভিস নাই, সো আপনার টাকা থাকা সত্ত্বেও কিন্তু আপনি ক্যাশ পাচ্ছেন না। এটা আপনার লেনদেনে তো ডেফিনেটলি এটা বড় ধরনের ইমপ্যাক্ট অবশ্যই পড়বে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। থ্যাংক ইউ। দর্শক, চলমান অস্থিরতায় আসলে আমাদের এটাই কাম্য যে আমরা এর থেকে উত্তরণ করব, এবং অস্থিরতা যে অর্থনীতি চলছে সেটা আসলে আমরা খুব তাড়াতাড়ি হয়তো বা রিকভার করবো, এটা আমাদের আশা থাকলো, প্রত্যাশা থাকলো। দর্শক, আজ আমাদের হ্যাপেনিং পয়েন্ট এ পর্যন্তই। ভালো থাকবেন।